বিএনপি নেতৃত্বাধীন সরকারের রাষ্ট্র পরিচালনার ৬ মাস অতিক্রান্ত হওয়ার পর সরকারের কর্মকাণ্ডের উপরে বাংলাদেশ জামাত ইসলামীর যে মূল্যায়ন এই ৬ মাসের, সেটা দেশবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারেই উপস্থাপন করার জন্য আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। যারা আপনারা কষ্ট করে সময় মতো এই সম্মেলনে উপস্থিত হয়েছেন, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে একটা সরকারের যত মন্ত্রণালয় আছে, যত বিভাগ আছে, সরকার পরিচালনায় সকল বিভাগের উপরে পর্যালোচনা, মূল্যায়ন একটা বিরাট সাবজেক্ট। সব কিছুকে অন্তর্ভুক্ত করে যদি মূল্যায়নটা করা হয়, একটা বড় বই আকারেই সেটা কিন্তু রূপ লাভ করে। কিন্তু আমরা আজকের এই মূল্যায়নে সময়টা কম লাগাবার জন্য এবং আপনাদেরও সুবিধার্থে বক্তব্যের একটা লিখিত কপি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন পূর্বের মতো গ্রুপে। বক্তব্যটা পুরা ডিসক্রিপটিভ অর্থাৎ বর্ণনামূলক বক্তব্যটা আমি না রেখে মৌলিক সরকারের মন্ত্রণালয়ের বিভাগগুলোর কয়েকটা দিকের উপরেই আমি পয়েন্ট ভিত্তিক কিছু বক্তব্য ইনশাল্লাহ রাখবো। ডিটেলসটা আপনারা কপিতে পেয়ে যাবেন, তাতে সময় বাঁচবে। আশা করি আমাদের ওর মধ্যেই সব কিছু ইনশাল্লাহ কভার করবে। পয়েন্ট ভিত্তিক বলে সময় একটু কম লাগবে, কোনোটা হয়তো আমি একটু পেপার থেকে বলবো আর কিছুটা পয়েন্ট ভিত্তিক ইনশাল্লাহ বলবো। আমার ভূমিকাতে একটা কথা, সেটা হচ্ছে যে আমরা জানি 5 বছরের জন্য নির্বাচিত একটা সরকারের মেয়াদ শেষ না হলে একটা সরকারের পুরো মেয়াদের উপরে মূল্যায়ন, পর্যালোচনা, সফলতা ব্যর্থতা মন্তব্য করা যায় না। কিন্তু একটা সরকারের 6 মাস অতিবাহিত হওয়া সেটা কম কথা নয়। সরকারের একটা বাজেট থাকে, একটা পরিকল্পনা থাকে, তার নির্বাচনী ইশতেহার থাকে, জনগণের কাছে একটা অঙ্গীকার থাকে। তার আলোকেই আমরা 6 মাসের কাজের একটা পর্যালোচনা আমরা করেছি এবং আমরা বিশ্বাস করি যে সরকারের কর্মকাণ্ডকে শুধু প্রতিশ্রুতির ভাষা দিয়ে নয়, বরং তার বাস্তব ফলাফল, রাজনৈতিক সদিচ্ছা এবং জনগণের প্রতি জবাবদিহিতার যে মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা দরকার, আমরা সেভাবেই কিছু বিষয়ে আমরা মূল্যায়ন জাতির সামনে আজকে আমরা তুলে ধরার ইনশাল্লাহ চেষ্টা করব। প্রথম, সরকারের ব্যর্থতা এবং দুর্বলতার দিকগুলো আমি কয়েকটা পয়েন্ট আকারে আপনাদের খেদমতে পেশ করব জাতির সামনে। আর আমাদের সম্মানিত আমির জামাত, যিনি বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, তিনি বাইরেও জনগণের কাছে বলেন, সংসদেও বারবার বলেছেন যে আমরা জাতীয় সংসদে একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা, গঠনমূলক ভূমিকা আমরা পালন করব। সেই কারণে সরকারের এই 6 মাসে সরকার পরিচালনায় ব্যর্থতা, দুর্বলতাগুলো যেমন আনবো, দু একটা দিকে যদি একেবারেই নির্মোহভাবে কোথাও সরকারের কিছু হলেও সফলতার কোনো দিক থাকে, আমরা সেটাও বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তারও দু একটি কথা আপনাদের কাছে আমরা শেষের দিকে পেশ করব। প্রথম, সরকারের এই 6 মাসের যে বড় ব্যর্থতা, সেটাকে আমরা জাতির সামনে প্রথম আনতে চাই। বিএনপি সরকার নির্বাচনের আগে নির্বাচনী জনসভাগুলোতে, নির্বাচনী ইশতেহারে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামো, সংবিধানের কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যে জুলাই সনদ আমরা সবাই স্বাক্ষর করেছিলাম, তার ভিত্তিতে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল, সেই গণভোটের রায়
কার্যকর তো করেইনি, বরং সেই গণভোটের প্রশ্নে সম্পূর্ণ নেতিবাচক ভূমিকায় সরকার অবস্থান নিয়েছে। এবং নির্বাচনের পরে গঠিত জাতীয় সংসদেই প্রথম অধিবেশনে বিস্ময়করভাবে এই গণভোটের ব্যাপারে সরকারি দলের পক্ষ থেকে যা বলা হয় তাতে জাতি, দেশ এবং দুনিয়ায় বাংলাদেশের যারা নাগরিক, দেশপ্রেমিক মানুষ তারা খুব বিস্মিত। সেই বিষয়টা আমাদের প্রথম। আপনারা সবাই জানেন যে 12ই ফেব্রুয়ারির একই দিনে জাতীয় নির্বাচন হয়েছে এবং গণভোট হয়েছে। এবং কিসের ভিত্তিতে হয়েছে? 2024-এর গণ অভ্যুত্থানের পরে সরকার, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী এগুলো ছিল না, 3 দিন সরকারই ছিল না। জনগণের অভিপ্রায় এবং আকাঙ্ক্ষার ভিত্তিতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে এবং জনগণের অভিপ্রায় অনুযায়ী একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন হলো এবং তার ভিত্তিতে রাষ্ট্রটাকে এমনভাবে আমরা সংস্কার করব, সংবিধানের মৌলিক কাঠামোকে আমরা পরিবর্তন করে এমন একটা বাংলাদেশ আমরা বিনির্মাণ করব যেটা হবে বৈষম্যহীন, মানবিক, দুর্নীতিমুক্ত, বিরোধী দলের উপরে দমন পীড়ন মুক্ত, সাংবিধানিক সমস্ত পদে নিরপেক্ষভাবে নিয়োগের সাংবিধানিক ক্ষমতা সহ একটা মানবিক বাংলাদেশ নির্মিত হবে, এমনভাবে একটা রাষ্ট্র সংস্কার হবে। তার ভিত্তিতেই বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল রাজনৈতিক দল আমরা সরকারের এই উদ্যোগে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগের সাথে ছিলাম। এবং 6টি সংস্কার কমিশন, তারপরে জাতীয় ঐকমত্য কমিশন, তারপরে জুলাই সনদ, তারপরে তার ভিত্তিতে গণভোট, এগুলো কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এর সাক্ষী সবাই। এবং এই গোটা প্রক্রিয়ার সাথে কিন্তু বিএনপি ছিল। এবং 13ই নভেম্বর 2025 সংবিধান সংস্কার যে আদেশটা হলো, প্রেসিডেন্সিয়াল অর্ডার, যেটাকে বলা হয় সংবিধান সংস্কার আদেশ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, এটার ভিত্তিতেই একই দিনে 2টা ভোট হলো। গেজেটটা আপনারা সবাই দেখেছেন। একই দিনে জাতীয় ভোট এবং গণভোট হলো। বিএনপি এমপি হিসেবে শপথ নিল। ওই সংস্কার আদেশেই কিন্তু বলা আছে যিনি নির্বাচিত হবেন তিনি এমপি হিসেবে শপথ নেবেন, সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। সংস্কার পরিষদটা কি? ওই নির্বাচিত এমপিদেরকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হলো, একটা গাঠনিক ক্ষমতা দেওয়া হলো যারা সংবিধানের কাঠামোগত পরিবর্তন করবেন। 52 বছরের দীর্ঘকালের ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে গড়ে ওঠা যে সংবিধান, এটাকে বদলাতে গেলে গাঠনিক ক্ষমতা সম্পন্ন একটা ফোরাম, একটা কনস্টিটিউয়েন্ট ফোরাম প্রয়োজন। সেটি হচ্ছে সাংবিধানিক সংস্কার পরিষদ। জামাত ইসলামী সহ 11 দলের এমপিরা শপথ নিলেন, 2টা। বিএনপি শপথ নিলেন না। এবং পার্লামেন্টে যখন বিরোধী দলের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, প্রসঙ্গ তোলা হলো, ওনারা বললেন এটা সংবিধানে নাই। এমনকি গণভোট বাতিলের জন্য পার্লামেন্টে বিল নিয়ে আসা হলো, ওটাও সংবিধানে নাই। শপথও সংবিধানে নাই। সংস্কার পরিষদের রাষ্ট্রপতির আদেশ অবৈধ, এটা উনি দিতে পারেন না। এইসব প্রসঙ্গ তোলা হলো। আমরা বলছি যে সরকারের প্রথম 6 মাসের জনগণের সাথে দেওয়া বিশ্বাস ভঙ্গ করে সবচেয়ে চরম দ্বিচারিতা এবং ব্যর্থতা হচ্ছে জাতির সাথে দেওয়া ওয়াদাকে রক্ষা করতে না পারা। এবং এই প্রশ্ন তোলা হয়েছে, এই প্রশ্নের কোনো জবাব সরকার দিতে পারেনি। সেটা হচ্ছে যে আপনি যে জাতীয় ভোটটা মেনে নিয়ে আপনারা এমপি শপথ নিলেন, সরকার গঠন করলেন, প্রধানমন্ত্রী হলেন, পার্লামেন্ট হলো, সেটা কিসের ভিত্তিতে করলেন? গণভোট যদি অবৈধ হয়, সংবিধান সংস্কার পরিষদ যদি অবৈধ হয়, তাহলে এটাও তো অবৈধ। কারণ একটাই প্রেসিডেন্ট অর্ডারের ভিত্তিতে আপনার জাতীয় ভোটটাও হয়েছে, গণভোটটা হয়েছে। আমাদের আমিরে জামাত পার্লামেন্টে উদাহরণ দিয়ে বলেছেন, একই হাঁড়ির তরকারি গোশ রান্না হলো, গোশটা খাইলেন, ঝোলটা খাইলেন না। আবার এই উদাহরণও খুব সুন্দরভাবে মানুষ বুঝতেছে যে এক মায়ের পেটে যমজ 2টো সন্তান, একটা সন্তানকে মা স্বীকার করে আর একটা সন্তানকে মাই অস্বীকার করে। কেমন দ্বিচারিতা! এবং এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা হলো, এই নির্বাচনটা হয়েছে কিন্তু ওই প্রেসিডেন্সিয়াল অর্ডারের ভিত্তিতে।
গেজেটে দেখবেন ওখানেই বলা আছে যে গেজেট প্রকাশের অব্যবহিত পরেই জাতীয় নির্বাচন এবং গণভোট হবে। তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী যদি জাতীয় নির্বাচনটা হতো, তাহলে তো গত ইলেকশন হয়েছে 24-এ, সামনেরটা হতে 29-এ, 26-এ তো সংবিধানে কোনো ভোট নাই। ফলে আপনি যদি পার্লামেন্টের ভোটই মেনে নেন, তাহলে আপনাকে গণভোট মানতে হবে, যেহেতু একই আইনের ভিত্তিতেই এই দুইটা ভোট হয়েছে। ফলে আমাদের ব্যর্থতার প্রথম দায় সরকারের, যে এই গণভোটের গণরায় না মানার কারণে রাজনীতিতে যে সংকট তৈরি হলো, সংবিধানের কাঠামোগত পরিবর্তনকে পুরা ওনারা উল্টে গেলেন, নেতিবাচক ভূমিকায় চলে গেলেন। এখন পার্লামেন্টে সেই সংবিধান সংস্কার পরিষদের আদেশকে বাইপাস করে অন্যায়ভাবে সংবিধানের 125 আর্টিকেল, যেখানে বলা হয়েছে যে কোনো অ্যাক্ট, কোনো অর্ডিন্যান্স, কোনো অর্ডার সবটাই হচ্ছে আইন। তো নভেম্বরের 2025-এর যে 13ই নভেম্বরের এটা একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটাও কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী একটা আইন। এই আইনকে ভঙ্গ করে, বাইপাস করে ওনারা পার্লামেন্টে একটা বিশেষ কমিটি করেছেন সংবিধান সংশোধন করার জন্য। অর্থাৎ সরকারের গেজেটে যে আইনি কাঠামো করে দেওয়া হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য, সেটাকে ওনারা অস্বীকার করলেন। একটা আইনকে অস্বীকার করে ওনারা বাইপাস করে আরেকটা বিশেষ কমিটি করেছেন সংবিধান সংশোধন করার জন্য। বিরোধী দল সেখানে বলেছে যে কমিটিতে নাম দিতে সদস্য দেওয়ার আহ্বান জানালে বিরোধী দলের নেতা বলেছেন যে আমরা কমিটিতে তো নাম দেওয়ার প্রশ্নই আসে না, আমরা কনসেপচুয়ালি আমরা এই সংবিধান সংশোধনের কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম, এই প্রক্রিয়াটাকে আমরা পছন্দ করি না। সেই জন্য সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই প্রথম গণভোটের গণরায়ের ব্যাপারে সরকারের সরাসরি নেতিবাচক ভূমিকায় হচ্ছে সরকারের প্রথম ব্যর্থতা, যেটা জাতিকে এখন একটা সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এবং জুলাই অভ্যুত্থানের একসাগর রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্নটাই শেষ হতে বসেছে। আবার সেই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের মতো এই সাংবিধানিক কাঠামোকে তারা ধরে রাখতে চায়। মৌলিক 10টি সাংবিধানিক এবং প্রশাসনিক ব্যাপারে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে সেই ফ্যাসিবাদী যুগের সংবিধান ধরে রেখে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ছাড়া সমস্ত সাংবিধানিক পদে দলীয় লোক নিয়োগ দেওয়ার পথকে উন্মুক্ত করে আলটিমেটলি বিএনপি জাতির কাছে দেওয়া ওয়াদাকে ভঙ্গ করেছে। সেকেন্ড, গ্যাস, জ্বালানি, বিদ্যুৎ সংকট সমাধানে সরকার ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে আমরা 2বার সাংবাদিক সম্মেলন করেছি। বর্তমানে বাংলাদেশের দৈনিক গ্যাসের চাহিদা হচ্ছে 3800 মিলিয়ন ঘনফুট, অথচ দেশীয় উৎপাদন ও আমদানি মিলিয়ে সরবরাহ হচ্ছে মাত্র 2700 থেকে 2800 মিলিয়ন ঘনফুট, অর্থাৎ প্রতিদিন 1000 মিলিয়ন ঘনফুট ঘাটতি রয়েছে। জ্বালানি মন্ত্রণালয় স্বীকার করেছে যে এটা দীর্ঘদিনের সমস্যা। এর প্রভাব পড়লে শিল্প, কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র, সিএনজি স্টেশন এবং অন্যান্য গ্রাহকদের উপরে পড়ছে। 20টি উৎপাদনশীল গ্যাস ক্ষেত্র থেকে জুলাইয়ে দৈনিক প্রায় 1630 ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছিল, কিন্তু দীর্ঘমেয়াদী সংকটের কারণে দেশীয় উৎপাদন দ্রুত বাড়ানোর সেই ফল এখনো কিন্তু দৃশ্যমান নয়। ফলে এই কারণে বিদ্যুৎ জ্বালানি সংকটের কারণে কলকারখানার উৎপাদন মালিকরাই বলছে 40% উৎপাদন কমে গিয়েছে, 20টি কারখানা বন্ধ হয়েছে, 20,000 শ্রমিক ছাঁটাই হয়েছে। প্রিয় ভাইরা আমার, এ কারণে জামাত ইসলামীর পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। পার্লামেন্টারি কমিটিতে একটা বিশেষ কমিটি হয়েছিল, সেখানে 10 দফা দিয়ে সেই সময়কার সাময়িক সংকট নিরসনে জামাত ইসলামী ভূমিকা রেখেছে। পরে আবার আমরা পরপর 2বার যখন গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, জ্বালানি সংকট, সেখানেও আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি সরকার কাছে এটা সমাধানের জন্য। সেটা নিরসনে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এটা হচ্ছে মৌলিক ব্যর্থতার দ্বিতীয়। তৃতীয় হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার বিভিন্ন পর্যায়ে দলীয়করণে দলীয় নেতা কর্মীদেরকে পুনর্বাসনের একটা ক্ষেত্র বানানোর চেষ্টা করা হচ্ছে। আপনাদের মনে আছে সাংবাদিক বন্ধুগণ, এই মিলনায়তনেই সাংবাদিক সম্মেলনে আমরা আলাদাভাবে দলীয়করণের তথ্য প্রমাণ তুলে ধরেছিলাম। অন্তত 11টি সরকারি পদে স্বায়ত্তশাসিত কর্পোরেশনে
ইলেকশন কমিশনে ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাদের পদ পদবি সহ আমরা আপনাদেরকে তথ্য দিয়েছিলাম, আমাদের কাছে আছে, আপনাদের কাছেও আছে। তারা নিয়োগ দিয়েছে। প্রত্যেকটি জেলা পরিষদে দলীয় লোক নিয়োগ করেছেন। 8টি উন্নয়ন কর্তৃপক্ষে দলীয় তারা নিয়োগ করেছেন। সিটি কর্পোরেশনগুলোতে দলীয় লোক নিয়োগ করেছেন। বিএনপির মহাসচিবকে প্রশ্ন করা হলে উনি বলেছেন যে সরকারে আমরা আছি, তো আমাদের লোক দেবো না তো কাদের লোক দেবো? কিরকম জবাব হলো? তাহলে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দলীয়করণের বিরুদ্ধে আমরা যে আন্দোলন করেছি, তো সেই কথাই তো আপনি বললেন। এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সব ভিসিদেরকে সরিয়ে দিয়ে দলীয় পদ পদবীধারী ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে। আমাদের সরকারি চাকরি বাকরির নিয়ম শর্ত অনুযায়ী তিনি যদি এর পূর্বে কোনো দল সংগঠনে থাকেন, সেখান থেকে পদত্যাগ করে আসতে হয়, তার একটা সময়ের টাইম ডিউরেশন থাকে। ইলেকশন কমিশনের এডিশনাল সেক্রেটারি থেকে নিয়ে শুরু করে যে সমস্ত পদে নিয়োজিত হয়েছে সরকারি পদে, তারা খোঁজ নিয়ে দেখা গেছে সেই সমস্ত পূর্বের দলীয় পদের থেকে কেউ রিজাইনও করে নাই, যায় নাই, ওনাদেরকে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে। ফলে সরকারি চাকরিতে নিয়োগের জন্য মেধা, ইন্টারভিউ, যোগ্যতার কোনো দরকার নাই। বিএনপির পদ পদবি একটা বড় কোয়ালিটি। আর তারপরে সম্প্রতি বড় বড় পদে, বড় বড় জায়গায় বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হচ্ছে। জামাত ইসলামীকে 11 দলকে যারা বেশি গালাগালি দিতে পারবে, তার তত দ্রুত প্রমোশন হয়ে যাচ্ছে। না আমার বলার দরকার নেই, আপনারা সব খবর রাখেন। সেজন্য এটা যেন মনে হচ্ছে যে বিএনপির দলের নেতাকর্মীদের একটা বেকারত্ব দূর করা, পুনর্বাসনের একটা কেন্দ্র হয়েছে সরকারি এবং সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। এটা হচ্ছে সরকারের 6 মাসের তৃতীয় ফেলিওর। কারণ 31 দফা বিএনপির যেটা, তার 9ম দফায় আপনারা পড়ে দেখবেন, গুগলে সার্চ দিয়ে পাবেন। ওনারা বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে সকল প্রকার দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকল সরকারি স্বায়ত্তশাসিত সমস্ত পদে নিয়োগের ব্যাপারে একটা সুন্দর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এইটাই কি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে? দিব্যি প্রকাশিত সকল জাতীয় পত্রিকায় ছবি সহ, আমাদের কাছে ছবি আছে, কে কোন পদে আছে, কাকে বিএনপির কোন পদে নিয়োগ দেওয়া হয়েছে। আপনাদের কাছে আমরা আগে একদিন সাপ্লাই দিয়েছি, আজকে আপনারা এখান থেকে নিতে পারবেন। বলছেন আর কি, বলেছি, এখানে আছে। তো এটা আমি মনে করি সরকারের বড় ব্যর্থতা। এখান থেকে সরে আসতে পারছেন না, বরং যুক্তি দিচ্ছেন যে আমরা ক্ষমতায় আছি, তো আমরা কি করব। কেন? এই যে জেলা পরিষদগুলোতে তো প্রশাসক ছিল, সিটি কর্পোরেশন প্রশাসক ছিল, সেটা নন পলিটিক্যাল এবং সরকারি লোক ছিল। আপনি ইলেকটেড গভর্নমেন্ট, আপনি প্রয়োজন হলে আবার ইলেকশন দিয়ে দিতেন, নির্বাচিতরা আসতো। কিন্তু তাকে সরিয়ে দিয়ে আপনি দলীয় লোক দিলেন কেন? এতেই তো মনে হয় যে আসলে আপনি দলীয়করণই করতে চেয়েছেন। না, এমন না যে সেখানে কোনো প্রশাসক নাই, এখনই একটা প্রশাসক দিতে হবে, যে কারণে দিতে হয়। প্রশাসক সব জায়গায় ছিল এবং সরকারি প্রতিনিধি সেখানে ছিল। চতুর্থ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এত পরিমাণ হয়েছে যে সরকার আইন শৃঙ্খলাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিল, কিন্তু দেখা যাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণে প্রথম 100 দিনেই তাদের 605টি হত্যাকাণ্ড, 294টি ছিনতাই, 196টি অপহরণ, নারী শিশু নির্যাতনের 3496টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এবং এই সময় দেশ জুড়ে আরো মব সহিংসতা, হত্যাকাণ্ড, মে মাস পর্যন্ত এসে আবার 915টি হত্যাকাণ্ড, 461টি ডাকাতি, 286 অপহরণ, 3277টি চুরির ঘটনা, 5448টি নারী ও শিশু নির্যাতন, এবং মে এবং 2026-এ এসে 915টি হত্যা মামলা রেকর্ড হয়েছে। তো ফলে দেখা যাচ্ছে যে ক্রমশ হত্যাকাণ্ড, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, নারী শিশু নির্যাতন একের পর এক বাড়ছে। এবং ক্যাম্পাসগুলোতে আপনারা দেখতে পেলেন, দীর্ঘদিন এই রাজনৈতিক পরিবর্তনের পরে আমরা আশা করেছিলাম অন্তত রাজনীতিতে একটা পরমত সহিষ্ণুতা থাকবে, রাজনৈতিক দল, ছাত্র সংগঠনে আর রক্ত ঝরবে না, শারীরিকভাবে কারোর উপরে কেউ হামলা করবে না। বিএনপি, যুবদল এবং ছাত্রদল পরিকল্পিতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ, বরিশালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গায়
প্রত্যেকটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দেখা গেছে যে তারাই প্রথম শিবিরের উপর আক্রমণ করেছে। হয়তো জুলাই সেলিব্রেশন করছে, চিত্র প্রদর্শনী করছে, সেমিনার করছে, সেখানে করতে দেবে না, বাধা দিচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ঠিকাদারির কাজ, নতুন কনস্ট্রাকশনের কাজ বিএনপি নিয়ে যাবে, সেখানে সংসদে আছে যোগসু, তারা বলছে না, এটা নিরপেক্ষ টেন্ডারের মাধ্যমে করতে হবে, ও ঠিকাদারি তাদেরকে দিতে হবে। আচ্ছা, বাস এটা নিয়ে তাদের উপরে হামলা, মারামারি, ক্যাম্পাস থেকে বের করে দেওয়া। ফলে এই যে ক্যাম্পাসকে রক্তাক্ত করা, ছাত্র সংগঠনের মধ্যে একটা সহ অবস্থান বিরাজ করছিল। ডাকসুতে যারা নির্বাচিত হলো, যথেষ্ট সংযম এবং ধৈর্যের মধ্য দিয়ে তারা ক্যাম্পাসে সহিংস পরিবেশ যেন না হয় সেটাকে বজায় রাখার একটা উজ্জ্বল দৃষ্টান্ত তারা স্থাপন করার চেষ্টা করছে। কিন্তু গ্রামে বলে না, পায়ে পাড়া দিয়ে সংঘাত বাঁধানো। ফলে এই জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ক্যাম্পাসকে রক্তাক্ত করা, হামলা করা, এবং সেই সাথে দুঃখজনকভাবে যুক্ত হয়েছে এই সমস্ত বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং ভাইস চ্যান্সেলররা নগ্নভাবে বিএনপি এবং ছাত্রদলকে তারা সাপোর্ট দিচ্ছে। পঞ্চম, পররাষ্ট্রনীতিতে যে দুর্বলতা দেখানো যাচ্ছে আমরা সেটা উল্লেখ করতে পারছি। বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্রনীতির মূল দর্শন ওনারা ঘোষণা করেছিলেন, কিন্তু 6 মাসে অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি যে সমন্বিতভাবে অপারেশনাল ফরেন পলিসি ফ্রেমওয়ার্কের সেই রূপ দেওয়া তাদের সম্ভব হয়নি, এবং শেখ হাসিনার প্রত্যর্পণ সহ অমীমাংসিত বিষয়গুলোতে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এবং 16 আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে হয়েছে প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য আরো কন্ডিউসিভ এনভায়রনমেন্টের প্রয়োজন, অর্থাৎ ভারত সফরের সহায়ক পরিবেশ তারাও সৃষ্টি করতে পারছেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সে ব্যাপারে অক্ষমতা ব্যক্ত করা হচ্ছে। এগুলো মিন করে যে কূটনৈতিক এবং পররাষ্ট্রনীতি ডিপ্লোম্যাটিক ক্ষেত্রেও সরকারের একটা ব্যর্থতা যাচ্ছে। 12 লক্ষ রোহিঙ্গারা আন্তর্জাতিক মানবিক সহায়তার ঘাটতি এবং সবকিছুর উপর মিলিয়ে বাংলাদেশের উপর বিরাট বাড়তি চাপ সৃষ্টি করেছে। সেক্ষেত্রেও সেই রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের যে পরিকল্পনায় সরকার ব্যর্থ, এখনো সে প্রক্রিয়া শুরু করতে পারে। ষষ্ঠ, দ্রব্যমূল্যের চাপে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা একেবারেই সংকুচিত হয়ে আসছে। আমরা এটার ব্যাপারে আলাদা সাংবাদিক সম্মেলন করেছিলাম। 400 টাকায় চলে আসছিল কাঁচামরিচের কেজি। দ্রব্যমূল্যের চার্ট সব জায়গাতেই আছেন। মূল্যস্ফীতি 9.16%, খাদ্য মূল্যস্ফীতি 8.60%, খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 9.61%। এই পর্যায়ে কিন্তু চলে এসেছে। মূল্যস্ফীতি 9.42% থেকে 9.16% নামা মানে পণ্যের দাম কমে যাওয়া নয়, বরং দাম বৃদ্ধির গতি কিছুটা কমেছে। বাস্তবে খাদ্য, বাস ভাড়া, পরিবহন, নিত্য প্রয়োজনীয় ব্যয়ের চাপ নিম্ন মধ্যবিত্ত পরিবারের আয়কেই ক্রমশ চাপে ফেলছে। ফলে মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমছে এবং বাজারে সেই অনুপাতে স্বস্তি ফিরছে না। সপ্তম, ব্যাংকিং সেক্টরে চরম নৈরাজ্য এবং বিশৃঙ্খল পরিস্থিতি। এ ব্যাপারে আপনারা সবাই জানেন যে ব্যাংকিং খাতের বর্তমানে সংকট দীর্ঘদিনের, এটা আমরা স্বীকার করি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 5,80,704 কোটি টাকা, যা মোট ঋণের 32.26%। 3 মাসেই ঋণ খেলাপি বেড়েছে 31,487 কোটি টাকা। কিন্তু সরকারের প্রথম 6 মাসেও খেলাপি ঋণ, দুর্বল ব্যাংকের তারল্য সংকট, আমানতকারীদের আস্থাহীনতা ও উচ্চ সুদের চাপ থেকে বের হওয়ার দৃশ্যমান কোনো অগ্রগতি লক্ষণীয় নয়। একই সঙ্গে বেসরকারি খাতে ঋণ প্রবাহ দুর্বল এবং মূলধনী যন্ত্রপাতির এলসি খোলা আগের বছরের তুলনায় 20 থেকে 30% কমে গিয়েছে। ফলে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান উদ্বেগজনক। এছাড়া ইসলামী ব্যাংক নিয়ে তো যা হয়েছে, অযাচিত হস্তক্ষেপ সরকারের, সরকার দলীয় হস্তক্ষেপের কারণে ব্যাংকিং খাত আরো অস্থিতিশীল হয়ে উঠেছে। এবং আপনারা সম্প্রতি জানেন যে ইসলামী ব্যাংক ডাকাতির যে বড় ডাকাত, সেই ডাকাতকে বাঁচানোর জন্য ষড়যন্ত্র হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জোর করে নির্দেশ দিয়ে ব্যাংক কর্তৃপক্ষের নিয়োগকৃত আইনজীবীকে পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। নেক্সট, গুম প্রতিরোধ আইন পার্লামেন্টে
অন্তর্বর্তীকালীন সরকারের যে জারি করা গুম, মানবাধিকার যে সমস্ত অর্ডিন্যান্সগুলো ছিল সব আপনারা দেখছেন, এগুলো সব বাতিল করে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিচ্ছেন যে আমরা এটাকে নতুন করে আইন প্রণয়ন করব এবং একটা বিধানের মধ্য দিয়ে নিয়ে আসব। অর্থাৎ হচ্ছে কি, এটাকে পুলিশের হাতে আওতায় আবার নিয়ে যাওয়া হইতেছে। কিন্তু কমিশন থাকলে, নিরপেক্ষভাবে একটা ব্যক্তি যখন গুম হয়ে যায়, তার তদন্ত, তার নিরপেক্ষ এবং সবকিছুর ব্যাপারে কিন্তু একটা ইনসাফপূর্ণ একটা ব্যবস্থা তার ব্যাপারে ওই গুম কমিশনের মধ্যে ছিল। এটা বাতিল করার মধ্য দিয়ে হয়েছে কি, যে যারাই গুম করবে তারাই তদন্ত করবে, পুলিশের হাতে চলে গেল। এ ব্যাপারে যে কথা বলে ওনারা নতুন আইনের যে উদ্যোগ নিচ্ছেন, এটা সরকারি দলের পক্ষ থেকে বিরোধী দলের উপরে অত্যাচার, নির্যাতন এবং গুমের মাত্রা কিন্তু আরো বৃদ্ধি পাবে। আরো কয়েকটি বিষয় আপনাদের কাছে আমি পেশ করছি। কৃষি খাতে খুব চরম অবস্থা গত 6 মাসে। সেখানে সারা দেশে সার নিয়ে হাহাকার দেখা দিয়েছে। কৃষক সরকার নির্ধারিত দামের 2 থেকে 3 গুণ দাম বৃদ্ধি দিয়ে সার কিনতে হচ্ছে, সার পাচ্ছে না। এবং নানা সিন্ডিকেট করে এক শ্রেণীর লোক এই সারের ক্রাইসিস তৈরি করছে এবং মূল্য বাড়িয়ে দিয়েছে। নতুন নীতিমালা করার কারণে পুরাতন ডিলার ও খুচরা বিক্রেতারা তাদের ডিলারশিপ হারানোর আশঙ্কা করছেন। তাদের ধারণা, সারের ডিলারশিপ ও খুচরা বিক্রয় এই দলীয়করণ করা হচ্ছে। এবং সামনে ধানের আমন মৌসুম, এ সময় সার না পাওয়া গেলে সারা দেশে আরো অস্থিরতা তৈরি হবে। এছাড়া সরকার সারের ভর্তুকি কমানোর যে পরিকল্পনা করছে, তা কৃষি ও কৃষকদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ধানের দাম পাচ্ছে না কৃষক। বিগত বড় মৌসুমে সরকার প্রতিমন ধানের দাম 1440 টাকা নির্ধারণ করলেও কৃষকরা প্রতিমন ধান 1050 টাকা থেকে 1100 টাকাও বিক্রি করতে বাধ্য হয়েছে, যা ঘোষিত সরকারি দামের তুলনায় অনেক কম। 1 মণ ধানে একজন শ্রমিকের উৎপাদন খরচও কিন্তু ওঠে নাই। হাওড় অঞ্চলে ভারী বর্ষণ, পাহাড়ি ঢলে বিভিন্ন উপজেলায় হাজার হাজার হেক্টর জমির বোরো ধান কিন্তু তলিয়ে গেছে, যার ক্ষতির পরিমাণ প্রায় 400 কোটি টাকা। এইসব এলাকায় ধানের মূল্য, ন্যায্য মূল্য না পাওয়ার কারণে কৃষকরা বিরাট সংকটের মধ্যে পড়েছে। ফলে দেখা যাচ্ছে যে এর মধ্যে আবার ফ্যামিলি কার্ড বিতরণ আর কৃষক কার্ডের নামে যে অনিয়ম, সুপারভাইজার নিয়োগ করা, আর কারা এটা যাচাই বাছাই করবে। বাংলাদেশের সরকারের দৃষ্টিতে বিরোধী দলের কোনো লোক, কৃষক, সাধারণ মানুষ পাওয়ার উপযুক্ত কেউ আছে বলে তো মনে হয় না। সব দলীয় লোকরা সিন্ডিকেট করে উপজেলা লেভেলে সরকার নির্বাচিত এমপি যারা, তারা এগুলো লুটপাট করে নিচ্ছে। কে যাচাই বাছাই করবে, কে এইটা সুপারভাইজ করবে? এই কমিটি আর এই যাচাই বাছাইকারী নিয়োগ করা নিয়েই দলের মধ্যে নিজেদের মধ্যে মারামারি হইতেছে। অনেকগুলো ইউনো অফিস অ্যাটাক হয়েছে, নিজেরা মারামারি করেছে। ফলে এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এটা হয়েছে আমাদের সাধারণ দরিদ্র মানুষের জন্য আরেকটা বিড়ম্বনার বিষয়। এরপরে হচ্ছে আমাদের শিক্ষক এবং শিক্ষা সম্পর্কে সরকারের যে চরম ব্যর্থতা, সেটাও আপনাদের কাছে পেশ করে। আপনারা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসির বদলে ম্যানেজিং কমিটি বা গভর্নরের মাধ্যমে শিক্ষক নিয়োগের সুযোগ সৃষ্টি করার জন্য সরকার মাঝখানে সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ নিতে যাচ্ছিল। সারা দেশে ফুঁসে উঠেছে শিক্ষকরা, সমস্ত মহল থেকে ছাত্র শিক্ষক বিক্ষোভ করেছে। এখন ওনারা থামছেন, ষড়যন্ত্র কিন্তু শেষ হয়নি। এমপিওভুক্ত শিক্ষকরা রাজনীতি করতে পারবে না। সুদীর্ঘকাল বাংলাদেশের ইতিহাসে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকরা রাজনীতি করছেন। বেসরকারি, যেখানে সরকারি এমপিওভুক্ত বেতন থাকে, তারা পার্লামেন্ট ইলেকশন করে, তারা ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়। জাতীয় সংসদ সদস্যদের ক্ষেত্রে অব্লিগেশন নাই। ওনারা নতুন করে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা মিটিং করে কমিশনে ওনারা একটা সিদ্ধান্ত নিয়ে একটা রিকমেন্ডেশন অ্যাপ্রুভ করেছেন যে এমপিওভুক্ত কোনো শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। জামাত ইসলামের পক্ষ থেকে একটা ডেলিগেশন আমরা গিয়েছিলাম, লিখিতভাবে আমরা বলেছি যে আপনাদের এই সিদ্ধান্ত বাতিল করুন। ওনারা আমাদেরকে এইটুকু বলেছেন যে না, আমরা আমাদের কমিশনের মিটিংয়ে এটা অ্যাপ্রুভ করেছি, কিন্তু আমরা এখনো মন্ত্রণালয়ে এই চিঠিটা পাঠাইনি। আমরা বলেছি এটা আপনাদেরকে বাতিল করতে হবে। এখন নতুন করে শুনছি সরকারের উচ্চ পর্যায় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হচ্ছে যে এইটার জন্য আপনারা আইন তৈরি করার জন্য
খসড়া রেডি করুন, বেসরকারি প্রতিষ্ঠানের অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকরা রাজনীতিতে অংশ নিতে পারবে না। আমরা পরিষ্কার বলতে চাই, এটা সরাসরি সংবিধান বিরোধী। প্রত্যেকটি নাগরিক তার মত প্রকাশের, রাজনীতি করার অধিকার আছে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি বিধি অনুযায়ী। হ্যাঁ, সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের সার্ভিস রুল আছে, কোড অফ কন্ডাক্ট আছে, সে বিষয়ে সে বিধি তারা মানছেন দীর্ঘকাল থেকে, তারা তো এটা করেন না। নতুন করে দীর্ঘকাল যেটা নাই সেখানে আবার সরকার হাত দিচ্ছেন। এতে বোঝা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এই যে অযাচিত হস্তক্ষেপ করে কি উদ্দেশ্য ওনাদের আছে। আমরা মনে করি শিক্ষাঙ্গন নিয়ে সরকার একটা চরম নৈরাজ্য সৃষ্টি করছেন, এখানে শৃঙ্খলা রক্ষায় তারা ব্যর্থ হচ্ছেন। শিক্ষকদের বেতন ভাতা প্রদান এবং নবম পে স্কেল বাস্তবায়নের যে ওয়াদা ছিল সেটা অস্বাভাবিক বিলম্ব করা হচ্ছে। শিক্ষকরা নিদারুণ কষ্ট তারা ভোগ করছেন এবং শিক্ষক নিয়োগের দীর্ঘদিনের শূন্য পদ 36,235টি প্রধান শিক্ষক পদের পদোন্নতি দেওয়ার কথা ছিল। 38,443 জন সহকারী শিক্ষক নিয়োগের পরিকল্পনা আগের থেকেই ছিল। এই সব পদগুলো কিন্তু এখনো পূরণ হয়নি। অবসরপ্রাপ্ত শিক্ষক যারা রিটায়ার করে আছেন, আর্থিক তাদের যে প্রাপ্য সেই প্রাপ্যগুলো তারা পাচ্ছেন না। 80,320টি আবেদন, যারা মানবিক, অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, হজে যাবেন, রিটায়ারমেন্টের পরে তারা তাদের অবসরের সে ভাতাগুলো পাচ্ছে না। তো সরকার এক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। স্বাস্থ্য খাতের যে কি নৈরাজ্যের কথা তো সব টের পাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী যখনই তার মাথায় উঠতেছে এক এক জায়গায় চলে যাচ্ছে, সারাদিনের কোনো অভিজ্ঞতা খোঁজ খবর নাই, এক এক জায়গায় গিয়ে এক এক সিদ্ধান্ত দিচ্ছেন, আর রোগী, হাসপাতাল কর্তৃপক্ষ, জনগণ ক্ষিপ্ত হয়ে উঠছে। প্রত্যেকটি উপজেলা পর্যায়ের কমপ্লেক্স 101 শয্যায় উন্নীত করার পরিকল্পনা ঘোষণা আগের থেকেই করা হয়েছে। 6 মাস চলে গেছে, উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো 100 বেডের উন্নীত করা হয়নি। এবং চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ব্যাপক ঘাটতি, ঔষধ সংকট, হাসপাতালগুলো একেবারেই অব্যবস্থা, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ। আমাদের এমপি সাহেবরা যাচ্ছেন এই সিন্ডিকেট এবং দুর্নীতির জায়গায়, যখন যাচ্ছে সেখানে ওই সিন্ডিকেট দ্বারা আমাদের এমপি সাহেবরা পরিদর্শনে বাধাগ্রস্ত হচ্ছেন। হামে কি পরিমাণ শিশু মৃত্যুবরণ করলো সরকার, পূর্বের সরকার কি দোষ দিল? আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতির সময় এই সরকার কিন্তু কোনো পদক্ষেপ, কোনো ব্যবস্থা প্রিপারেশন নিতে পারে নাই। আমাদের বিরোধী দলের এমপি সাহেবরা উন্নয়নের জন্য নির্বাচিত এমপি, তারা তাদের নিজেদের এলাকায় উন্নয়ন কাজ করবেন, বরাদ্দ, রাস্তাঘাট, মানুষের দারিদ্র্য বিমোচন, খাল নদী খনন, উন্নয়ন, রাস্তাঘাট, তাদের বরাদ্দের ক্ষেত্রে প্রচন্ড বৈষম্য করা হচ্ছে। বরং বিরোধী দলের নির্বাচিত এমপিদের খবরদারি করার জন্য মহিলা সংরক্ষিত আসন, তাদের এক একজন এমপিকে তাদের মাথার উপরে বসায় দিয়ে তাদেরকে সুপারভাইজার বানানো হয়েছে। প্রচন্ড সংবিধান বিরোধী, সম্পূর্ণ অনিয়ম, দলীয়করণের একটা নির্লজ্জ পদক্ষেপ হচ্ছে এটা। নির্বাচিত একজন এমপিকে আপনি অনির্বাচিত সংরক্ষিত আসনের একজন মহিলা, যিনি ওই এলাকার কোনো মানুষ নন, তিনি তার উন্নয়নে তদারক করবেন? সংবিধানে একজন জনপ্রতিনিধির এখতিয়ারের উপরে হস্তক্ষেপ করা হয়েছে এবং তাও করবেন আপনি বিরোধী দলের এমপির উপরে, সরকারি দলের সংরক্ষিত। তাহলে এখন সরকারি দলের এমপিরা যেখানে আছেন তার কাজকে তদারক করবে। এগুলো হচ্ছে নির্লজ্জ দলীয়করণ এবং নির্বাচিত বিরোধী দলের এমপিদের উন্নয়নের কাজে ব্যাপক হস্তক্ষেপ করা হচ্ছে। বিচার ব্যবস্থা তো একেবারে সর্বনাশ করা হয়েছে। স্বাধীন বিচার ব্যবস্থাটা শেষ করে দিয়েছে। সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয় করা হয়েছিল, সেই সচিবালয় তারা বাতিল করে দিয়েছে। সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট অর্ডিন্যান্স, যেটা সুপ্রিম কোর্টের নিজস্ব সচিবালয়, বিচার বিভাগের প্রশাসনিক স্বায়ত্তশাসন জোরদার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছিল, কিন্তু সরকার সেটা বাতিল করে দিয়েছে। স্বাধীন বিচারক ব্যবস্থা নিয়োগের 2025-এর যে সুপ্রিম কোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স, সেটা বাতিল করে দিয়েছে। ফলে এখন হচ্ছে যে বিচারপতি নিয়োগের স্বচ্ছতা, মেধা থাকলো না, রাজনৈতিক প্রভাব এখানে এসে পড়লো। তো আমি সরকারের ব্যাংক প্রসঙ্গটা আমি বলেছি, ব্যাংক লোনের ব্যাপারে প্রায় 50,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে লোন নিয়েছে প্রথম মাসে সরকার, আর এ পর্যন্ত প্রায় 2 লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে সরকার ঋণ গ্রহণ করেছে। সাংবাদিক বন্ধুগণ, ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে
এই সরকার ক্ষমতায় আসার পরে ব্যাপক হারে পুশিনের প্রেসার চলেছে, সীমান্ত হত্যা চলেছে, সেটা নিয়ন্ত্রণে পরিবেশ রক্ষা করতে সরকার ব্যর্থ হয়েছে। 11 দল জামাত ইসলামীকে সেই সব সীমান্তবর্তী জেলাগুলোতে তার প্রতিবাদ করতে হয়েছে, ভূমিকা রাখতে হয়েছে, রাজধানীতে মিছিল করতে হয়েছে, সে ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। হ্যাঁ, আমি দলীয়করণের ব্যাপারে তো আপনাদের কাছে তথ্য দিয়েছি, এবং ওর সাথে তো এটাও যুক্ত যে যারা যারা সৎ অফিসার ছিলেন সরকারের বিবেচনায়, যিনি তাদের দলীয় লোক মনে করেন না অথচ সৎ মানুষ, তাদেরকে দেদারছে ওএসডি ট্রান্সফার, বদলি, ডিমোশন, প্রাপ্য প্রমোশন, ডিউ প্রমোশন তাদেরকে দিচ্ছে না, চরমভাবে ডিপ্রাইভ করা হচ্ছে। সেজন্য বেছে বেছে তাদের দলীয় লোকদেরকে সামনে এনে, এবং দেখা যাচ্ছে যে এখন ফ্যাসিবাদী আওয়ামী লীগের বড় বড় আমলা সচিবালয় যারা, তাদের সংখ্যা এখন ক্রমশ ঘুরতে গেলে দেখা যায় যেখানে সেখানে তারা কিন্তু নিয়োগ পাচ্ছেন, তারা প্রমোটেড হচ্ছেন, এবং বর্তমান সরকারের প্রশ্রয়ে তারা কিন্তু সব জায়গাতে আবার নিজেরা মাথা উঁচু করে তারা দাঁড়িয়ে যাচ্ছেন। এবং গত 15ই আগস্টে তাদের শক্তিবশের কর্মসূচি পালন আগের বছরের চেয়ে বিভিন্ন জায়গায় সরকারি প্রশ্রয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট অঙ্গন থেকে শুরু করে বড় বড় জায়গায় তারা যেভাবে বিচরণ করছেন, তাতে বোঝা যাচ্ছে যে একদলীয় শাসন এবং আওয়ামী লীগকে প্রকারান্তরে রাজনীতিতে পুনর্বাসনের একটা ষড়যন্ত্র তাদের রাজনৈতিক হীন স্বার্থে তারা কিন্তু শুরু করেছে।